Hello again, welcome everybody. আমি ডক্টর হাসানাত, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি, গাজী মেডিকেল কলেজ। আজকে আমি ইউরিন ফরমেশনের ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার ফিল্ট্রেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আসলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে হোয়াট আর দ্য বেসিক স্টেপস অফ ইউরিন ফরমেশন। ইউরিন ফরমেশনের তিনটা বেসিক স্টেপস আছে। যার ফার্স্ট স্টেপ হচ্ছে দেখেন অ্যাক্রস দ্য গ্লোমেরুলার মেমব্রেন। এখানে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে প্লাজমাটা ফিল্টার হয়ে এটা ফিল্ট্রেট তৈরি করবে এবং সেই ফিল্ট্রেটটা কোথায় জমা হবে? এই যে বোম্যান্স স্পেসে জমা হবে। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ অফ urine formation, that is known as glomerular filtration. Okay, second step হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশনটা কি দেখেন, এই টিউবুলার লুমেন থেকে বিভিন্ন ধরনের সলিউট এবং সলভেন্ট এটা মুভ করে আলটিমেটলি কোথায় যাবে? পেরিটিউবুলার ক্যাপিলারি অথবা বাসার একটাতে চলে যাবে। সো এই মুভমেন্টটাকে আমরা বলতেছি বা এই প্রসেসটাকে আমরা বলতেছি যে রিঅ্যাবজর্পশন। এন্ড সাম সাবস্টেন্সেস সেটা কি করবে? পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে মুভ করে আলটিমেটলি রেনাল টিউবুলের লুমেনে সিক্রেট হবে, যেটাকে আমরা বলি টিউবুলার সিক্রেশন। সো আলটিমেটলি এই যে ফিল্ট্রেশনের ফলে যে ফিল্ট্রেটটা তৈরি হলো, এই ফিল্ট্রেটটা যখন রেনাল টিউবুল দিয়ে পাস করবে তখন এই টিউবুলের বিভিন্ন পার্টে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের মাধ্যমে যে ফিল্ট্রেটটাকে মডিফিকেশনের মাধ্যমে ফাইনালি ইউরিন তৈরি করবে। তাহলে আমি যদি বলি যে ইউরিনারি এক্সক্রিশন মানে ইউরিন, আসলে ইউরিনের সাথে কি কি যাবে, তাহলে দেখেন যে ফ্লুইড ফিল্ট্রেটটা তৈরি হলো তার সাথে অ্যাড হচ্ছে দেখেন সিক্রেশন। এর থেকে যদি যে সাবস্টেন্স গুলো রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ফিরে যাচ্ছে সেটাকে যদি মাইনাস করে দেই, মাইনাস করার পরে যা থাকবে সেটাই ইউরিনের মাধ্যমে পাস করবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরেন ইউরিনারি এক্সক্রিশন ইজ ইকুয়াল গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশন থেকে রিঅ্যাবজর্ব সাবস্টেন্স গুলোকে মাইনাস করে দেই, কারণ এরা তো ব্লাডে ফিরে যাচ্ছে, এরা তো আর ইউরিন দিয়ে যাচ্ছে না। তাহলে তাদেরকে মাইনাস করে দেবো আর যোগ করবো কোনটা? যেই সাবস্টেন্স গুলো ব্লাড থেকে যে টিউবুলার লুমেনে সিক্রেশন হয়েছে সেটা দেয়। আলটিমেটলি এটা ইউরিন হিসেবে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা যে ফার্স্ট স্টেপটা আমরা বললাম যে ইউরিন ফরমেশন, আজকে আমার মেইন বিষয় হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখানে দেখেন একটা স্পেশাল ফিল্ট্রেশন ব্যারিয়ার বা ফিল্ট্রেশন মেমব্রেন আছে, যেটা আসলে গ্লোমেরুলার মেমব্রেন, যেখানে অ্যাক্রস দ্য গ্লোমেরুলার মেমব্রেন দিস ফিল্ট্রেশন অফ। তো এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা ভালো করে বুঝতে হলে আমাদেরকে এই যে স্পেশাল ফিল্টারটা এখানে আছে বা ফিল্ট্রেশন মেমব্রেনটা আছে সেটা স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেটার নাম গ্লোমেরুলার মেমব্রেন বা ফিল্ট্রেশন ব্যারিয়ার বা ফিল্ট্রেশন মেমব্রেন। তো এখানে যদি খেয়াল করেন দেখেন, এখানে এই যে এফারেন্ট আর্টারিওল আসলো, এফারেন্ট আর্টারিওল মাল্টিপল ক্যাপিলারি নেটওয়ার্কে এরা বিভক্ত হয়ে গেল। আলটিমেটলি এখানে একটা দেখেন যে নেটওয়ার্ক বা টাফ টাফ ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করেছে এবং আলটিমেটলি আবার সব ক্যাপিলারি গুলো ফাইনালি এটা ইফারেন্ট আর্টারিওলে গিয়ে তারা ইউনাইট হবে এবং ইফারেন্ট আর্টারিওলে এটা ড্রেইন করবে। সো এবং এই টাফ টাফ ক্যাপিলারি নেটওয়ার্কটা দেখেন আবার এনকেসড বাই অথবা এনক্লোজড বাই এই যে বোম্যান্স ক্যাপসুল এপিথেলিয়াম। এই বোম্যান্স ক্যাপসুলের দুইটা লেয়ার খেয়াল করেন। এই যে আউটার লেয়ারটা দেখতেছেন, এটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে এইখানে দেখতে পারতেছেন বোম্যান্স ক্যাপসুলের এই যে এটা হচ্ছে আউটার লেয়ার। সরি, এটা হচ্ছে আউটার লেয়ার। ওকে, আর এইটা হচ্ছে ইনার লেয়ার। এইখানে হচ্ছে ইনার লেয়ার। এই ইনার লেয়ারটাকে এটাকে বলা আছে ভিসরাল লেয়ার। ওকে, এই ভিসরাল লেয়ারে স্পেশাল টাইপ অফ সেল থাকে যেটাকে আমরা বলি হচ্ছে পোডোসাইট। ওকে, আচ্ছা, আর এই যে ক্যাপিলারি, এই যে ক্যাপিলারি, এই ক্যাপিলারি ওয়াল এবং যে বোম্যান্স ক্যাপসুলের এই যে ভিসরাল লেয়ার পোডোসাইট, এই দুইটা স্ট্রাকচার মিলে আলটিমেটলি একটা স্পেশাল এখানে ফিল্ট্রেশন ব্যারিয়ার বা মেমব্রেন তৈরি করবে, যেটার নাম হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন। এবং অ্যাক্রস দ্য এই গ্লোমেরুলার মেমব্রেন এখান থেকে কি হবে? সব ফিল্ট্রেশন হবে, এখান থেকে ফিল্ট্রেশন হবে, এখান থেকে ফিল্ট্রেশন হবে। ওকে,
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি নেটওয়ার্কটা দেখতেছেন, এই ক্যাপিলারির মাঝখানে এই যে স্পেসগুলা, এই স্পেসে আবার কতগুলো সেল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা সেল, এই সেল এইখানে একটা খেয়াল করেন, এখানে একটা সেল, এই যে এদেরকে বলতেছে হচ্ছে মেসেনজিয়াম, এবং এই সেলগুলোর নাম হচ্ছে মেসেনজিয়াল সেল। এই সেলগুলোর নাম কি? মেসেনজিয়াল সেল। যেহেতু এরা গ্লোমেরুলাসের ভিতরে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্ট্রাগ্লোমেরুলার মেসেনজিয়াল সেল। আর গ্লোমেরুলাসের বাইরেও এই যে এই সেলগুলো মেসেনজিয়াল সেল, এগুলো হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেনজিয়াল সেল। তো এখানে মেসেনজিয়াল সেলের একটা স্পেশাল প্রপার্টি আছে, এই মেসেনজিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করতে পারে। যখন এই মেসেনজিয়াল ইন্ট্রাগ্লোমেরুলার মেসেনজিয়াল সেলটা কন্ট্রাক্ট করবে, তখন কি হবে? এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো কম্প্রেসড হবে। কম্প্রেসড হলে তাহলে এর ভিতরে ব্লাড ফ্লো কমে যাবে। ফ্লো কমে গেলে কিন্তু তখন এইখান থেকে যে ফিল্ট্রেশন রেটটা তখন কমে যাবে। ওকে, তো যাই হোক, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আবারও দেখানোর চেষ্টা করছি, খেয়াল করেন যে দিস ইজ দ্য গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং এই যে বোম্যান্স ক্যাপসুলের যে ভিসরাল লেয়ার, এই যে হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের যে ভিসরাল লেয়ার, এই ক্যাপিলারি এবং এই ভিসরাল লেয়ার মিলে এখানে মেইনলি এই যে ফিল্ট্রেশন মেমব্রেন বা গ্লোমেরুলার মেমব্রেন তৈরি করছে। ওকে, আচ্ছা, আরেকটু যদি আমরা ক্লিয়ারলি দেখি যে হোয়াট আর দ্য আলট্রা স্ট্রাকচারাল লেয়ার অফ গ্লোমেরুলার মেমব্রেন। এখানে যদি আমরা ধরেন এই ক্যাপিলারি সাইট থেকে যদি আসি, এখানে দেখেন এই যে দিস ইজ দ্য ক্যাপিলারি। সো দিস লেয়ার, এই যে এখানে একটা সেল, এটা কি? এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তারপরে এই যে এইগুলো, এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তারপরে এটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার, এবং এন্ডোথেলিয়াল লেয়ারের মাঝখান দিয়ে যে কতগুলো গ্যাপ আছে দেখেন, বা কি আছে, এটাকে বলতেছে হচ্ছে ফেনিস্ট্রি অথবা পোর বা এন্ডোথেলিয়াল গ্যাপ। আমরা সবাই জানি যে এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো স্পেশাল টাইপ অফ ক্যাপিলারি, যাদেরকে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি বলা হয়। ওকে, আচ্ছা, আর এই যে লেয়ারটা, এইটা হচ্ছে এই ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন। ওকে, এই ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এন্ডোথেলিয়াল ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এবং এই সাইডে দেখেন এই যে বোম্যান্স ক্যাপসুলের যে ভিসেরাল এপিথেলিয়ামে তার যে বেসমেন্ট মেমব্রেন, এইটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল এপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন। এই দুইটা মেমব্রেন আলটিমেটলি তারা কি হয়েছে? ফিউজ হয়ে গেছে। ফিউজ হয়ে যে একটা মাঝখানে থিক লেয়ার তৈরি করছে, এইটার নাম হচ্ছে বেসাল লেমিনা অথবা বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন হচ্ছে মাঝখানের লেয়ার, তার এক সাইডে থাকতেছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর এক সাইডে থাকতেছে কি? পোডোসাইট। তাহলে এই তিনটা মেইনলি বেসিক লেয়ার গ্লোমেরুলার মেমব্রেনের। তাহলে বেসমেন্ট মেমব্রেনটা তৈরি হলো কি দিয়ে? অ্যাকচুয়ালি এই পোডোসাইটের বেসমেন্ট মেমব্রেন এবং যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন, এই দুটা আলটিমেটলি আসলে ফিউজ হয়ে গেছে। ফিউজ হয়ে মেইন বেসমেন্ট মেমব্রেনটা তৈরি করছে বা বেসাল ল্যামিনা তৈরি করছে। এখানে যদি আরেকটু ক্লিয়ারলি আপনারা খেয়াল করেন যে এই যে বড় করে আমি দেখাচ্ছি, এই যে ফার্স্টে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তারপরে দেখেন একটা পোর, হ্যাঁ, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, যার মাঝখানে কি আছে? ফেনিস্ট্রি বা পোর আছে, যা এন্ডোথেলিয়াল গ্যাপ আছে। এই গ্যাপগুলোর ডায়ামিটার হচ্ছে 70। এই যে গ্যাপটা দেখতেছেন, এই পোরগুলা, এটার ডায়ামিটার হচ্ছে 70 থেকে 90 ন্যানোমিটার। এই এন্ডোথেলিয়াল গ্যাপগুলো, হ্যাঁ, 70 থেকে 90 ন্যানোমিটার। তারপরে মাঝখানের এই যে এই লেয়ারটা যে দেখতেছেন, এই যে নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বেসাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেন। ওকে, আর এই লেয়ারটা, এটা আমরা কি দেখতেছি? এটা হচ্ছে পোডোসাইট বা ভিসরাল লেয়ার অফ বোম্যান্স ক্যাপসুল। এটা হচ্ছে পোডোসাইট লেয়ার। তাহলে দেখেন পোডোসাইটের আবার পাশাপাশি এরা অ্যাডজেসেন্ট পোডোসাইট, এরা একটা আরেকটার সাথে ইন্টার ডিজিটেড থাকে, ইন্টার ডিজিটেড। হ্যাঁ, একটা ইন্টার ডিজিটেড থাকার কারণে তাদের মাঝখানে কিছু এই যে স্লিট আছে, এগুলোকে বলা হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। এই স্লিটগুলোকে কি বলা হচ্ছে? ফিল্ট্রেশন স্লিট। এই স্লিটগুলো আবার দেখেন এক ধরনের প্রোটিন দ্বারা কভার আছে। এই যে এই প্রোটিনগুলোর নাম হচ্ছে নেফ্রিন, বা এদেরকে আসলে স্লিট ডায়াফ্রাম বলে। ওকে, তাহলে গেল। আর যে মিডিল লেয়ারটা আমরা অলরেডি বলছি যে এই দুই এপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন একসাথে ফিউজ হয়ে আলটিমেটলি
কি তৈরি করছে, বেজাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। এখানে মেইনলি যে কোলাজেন গুলার অ্যারেঞ্জমেন্টের কারণে দেখা যাচ্ছে যে একেবারে মাঝখানে যে লেয়ারটা থাকে, এই যে এখানে যদি খেয়াল করেন এই মাঝখানের লেয়ারটা থাকে হচ্ছে ডেন্স একেবারে, এটার নাম হচ্ছে ল্যামিনা ডেন্সা। এই যে খেয়াল করেন যে ল্যামিনা ডেন্সা। আর পোটোসাইটের দিকের এই লেয়ারটাকে বলতেছে ল্যামিনা রারা এক্সটার্না। আর এন্ডোথেলিয়ামের দিকে যে লেয়ারটা আছে এটা ল্যামিনা রারা ইন্টারনা। ওকে, আচ্ছা। আর স্পেশালি এখানে দেখেন গ্লোমেরুলার যে বেসাল ল্যামিনা মাঝখানে সেটাকে নেগেটিভলি, স্ট্রংলি নেগেটিভ চার্জ। ওকে, এবং এই ফিল্ট্রেশনটা হচ্ছে দেখেন আলটিমেটলি এই যে এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে এই বেসমেন্ট অ্যাক্রস দ্য বেসমেন্ট মেমব্রেন বা বেসাল ল্যামিনা, এই যে ফিল্ট্রেশন স্লিট দিয়ে প্লাজমাটা ফিল্টার হয়ে আলটিমেটলি এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করতেছে। ওকে, এখন আমরা একটু দেখি, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। গ্লোমেরুলার মেমব্রেন, এটার যদি আলট্রাস্ট্রাকচারাল আমরা অলরেডি দেখলাম যে কি কি লেয়ার পেলাম। একটা লেয়ার হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, যেটা অলরেডি বলছি এই এন্ডোথেলিয়াম গুলো ফেনিস্ট্রেটেড থাকে, হ্যাভিং পোর উইথ ডায়ামিটার অফ 70 to 90 ন্যানোমিটার। ওকে, তারপরে আসবে যে বেসমেন্ট মেমব্রেন, যেটা ঠিক, কারণ এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু দুইটা এপিথেলিয়ামের, একটা পোটোসাইট আর একটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, দুই বেসমেন্ট মেমব্রেন একসাথে ফিউজ হয়ে একটা থিক লেয়ার তৈরি করতেছে, যার নাম হচ্ছে বেজাল ল্যামিনা অথবা বেসমেন্ট মেমব্রেন। এটা থিক লেয়ার। ওকে, এবং এই লেয়ারে কোনো ভিজিবল গ্যাপ থাকে না, যেমনটি আমরা ক্যাপিলারি এন্ডোথেলিয়ামরা পোর দেখছি। হ্যাঁ, এটা পোটোসাইটের মাঝখানেও ছিদ্র আছে, কিন্তু এই বেজাল ল্যামিনা এখানে কোনো ভিজিবল গ্যাপ অথবা পোর নাই। কি আছে তাহলে এখানে দেখেন, এটা মেইনলি তৈরি কনসিস্ট অফ মেশর্ক অফ কোলাজেন এবং প্রোটিওগ্লাইকেন দ্বারা তৈরি, যে কারণে, এবং এই প্রোটিওগ্লাইকেন এবং কোলাজেন এই সাবস্টেন্স গুলো নেগেটিভলি চার্জ থাকে। এই জন্য এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বা বেজাল ল্যামিনারা দে আর স্ট্রংলি নেগেটিভলি চার্জড। ওকে, এখানে যদিও কোনো ভিজিবল গ্যাপ নাই, তারপরে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে 8 ন্যানোমিটার সাইজের সাবস্টেন্স গুলো পাস করতে পারবে, সর্বোচ্চ 8 ন্যানোমিটার, এর বেশি হলে পারবে না। ওকে, আচ্ছা। তারপরে আমরা এই থিক লেয়ারটা আবার তিনটা লেয়ার আমি বলেছি অলরেডি। যদি আপনি এন্ডোথেলিয়াল সাইড থেকে আসেন তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম পেলেন, তারপরে বেসমেন্ট মেমব্রেনের এই লেয়ারটা পাবেন, সেটা হচ্ছে ল্যামিনা রারা ইন্টারনা। তারপরে বেসমেন্ট মেমব্রেনের দ্বিতীয় লেয়ারটা হচ্ছে মাঝখানের যে ল্যামিনা ডেন্সা, তারপরে লেয়ারটার নাম হচ্ছে ল্যামিনা রারা এক্সটার্না। এই তিনটা লেয়ার মিলেই কিন্তু অ্যাকচুয়ালি এই বেসমেন্ট মেমব্রেন বা থিক। ওকে, আচ্ছা। রারা এক্সটার্না, তারপরের লেয়ারটা হচ্ছে, এরপরে আপনি পাবেন যে বোম্যান্স ক্যাপসুলের যে ভিসরাল লেয়ার, ভিসরাল এপিথেলিয়াম। যেই ভিসরাল এপিথেলিয়ামটা আসলে তৈরি হচ্ছে স্পেশাল টাইপ অফ সেল দিয়ে, যেটা আমি আগের ছবিতে দেখাইছি। এই সেলগুলোর নাম হচ্ছে পোডোসাইট। হ্যাঁ, এবং পোডোসাইট গুলোর ফুড প্রসেস থাকে। ফুড প্রসেস দ্বারা তারা একটার সাথে ইন্টার ডিজিটেড হয়ে, এভাবে যদি খেয়াল করেন, আপনারা যদি কখনো চালন দেখে থাকেন, এরকম চালনের মতো একটা শীট তৈরি করবে। হ্যাঁ, যেখানে দুইটা পোডোসাইটের মাঝখানে ছোট ছোট ছিদ্র থাকবে, এরকম অসংখ্য পোর থাকবে, যেটাকে আমরা আসলে বলছি যে ফিল্ট্রেশন স্লিট। হ্যাঁ, বা ফিল্ট্রেশন, যেটা কভার থাকতেছে ফিল্ট্রেশন ডায়াফ্রাম দ্বারা। এবং এই ফিল্ট্রেশন স্লিটটার সাইজ হচ্ছে 30 থেকে 40 ন্যানোমিটার, এবং এইটা কভারিং থাকতেছে কিছু প্রোটিন দ্বারা, যেটা অলরেডি বললাম, নেফ্রিন প্রোটিন, পোডোসিন, আলফা অ্যাক্টিন 4। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আচ্ছা এটা একটু পরে বলি, আগে আমরা স্ট্রাকচারটা পড়ে ফেলি, তারপরে আমরা বলছি। এই যে অনেক সময় দেখেন, এই যে ফিল্ট্রেশন স্লিটের কথাটা আমরা বলছি,
দ্যাট ইজ কাভার্ড বাই ফিল্ট্রেশন ডায়াফ্রাম, যেটাতে নেফ্রিন, পোডোসিন, হ্যাঁ, যদি কোনো কারণে এই ডায়াফ্রাম গুলো বা ফিল্ট্রেশন ডায়াফ্রাম গুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন জেনেটিক মিউটেশনের কারণে এই প্রোটিন গুলোতে অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, তাহলে কিছু ডিজিজ হবে। হ্যাঁ, সেগুলো ডিজিজ দেখেন নেফ্রিন প্রোটিনে যদি অনেক সময় জেনেটিক মিউটেশনের কারণে একটা হচ্ছে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম, যেটা ফিনিশ টাইপ বলা হচ্ছে। পোডোসিনের কারণে স্টেরয়েড রেজিস্ট্যান্স নেফ্রোটিক সিনড্রোম বলা হচ্ছে। তারপরে এই যে আরেকটা প্রোটিন সেখানে ডিফেক্ট হলে এটা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আলফা অ্যাক্টিন 4 ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, হ্যাঁ, এরকম কিছু ডিজিজ হবে। তো যা হোক, এগুলো আমরা আজকে আমাদের মেইন বিষয় না। এখন আমরা খেয়াল করি যে আচ্ছা, প্রিভিয়াস স্লাইড থেকে আরেকটা জিনিস আমি বলি, এই যে বেসমেন্ট মেমব্রেন যে লেয়ারটা আমরা বলছি গ্লোমেরুলার মেমব্রেনের, এখানে কোলাজেন টাইপ 4 থাকতেছে, 4 আন্ডার দ্য ফ্লোর। বেসমেন্ট মেমব্রেন মানে হচ্ছে ফ্লোর, ফ্লোরে সবসময় টাইপ 4 কোলাজেন থাকে। অনেক সময় এই কোলাজেন প্রোটিনের এগেইনস্টে বডিতে অটো অ্যান্টিবডি তৈরি হয়। অটো অ্যান্টিবডি তৈরি হয় তার মানে যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হবে এবং অ্যান্টিবডি গুলো দিয়ে বেসমেন্ট মেমব্রেনের কে অ্যাটাক করবে। হ্যাঁ, তাহলে একটা যে ডিজিজটা হবে সেই ডিজিজের নাম হচ্ছে গুড পাস্তুর সিনড্রোম। কি ডিজিজটার নাম? গুড পাস্তুর সিনড্রোম। এবং যে অটো অ্যান্টিবডিটা তৈরি হলো এই বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে, সেটার নাম হচ্ছে অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি। তাহলে এই অসুখটার নাম গুড পাস্তুর সিনড্রোম। তাহলে এই অসুখটা যখন আরেকটা হচ্ছে এই বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি, তাহলে লাং এর অ্যালভিওলার যে বেসমেন্ট মেমব্রেন সেইখানে গিয়েও কি করবে? অ্যাটাক করবে এই অ্যান্টিবডি গুলা। তখন হেমোপটাইসিস এর সাথে হেমোপটাইসিস থাকবে। ওকে, তো এটা একটা ক্লিনিক্যাল রিলেশন আমি বললাম। আর একটা তো বললাম এই যে পোডোসাইটের মাঝখানে যে ফিল্ট্রেশন ডায়াফ্রাম যে প্রোটিন গুলো নেফ্রিন, পোডোসিন, এগুলা যদি কোনো জেনেটিক ডিফেক্ট হয় বা অ্যাবনরমালিটি হয়, তাহলে যে ডিজিজ গুলো হচ্ছে এই চার্টের ভিতরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে। ওকে, এখন আমরা গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন মেমব্রেন তার যদি ক্যারেক্টারিস্টিক্সটা জানার চেষ্টা করি, তো সেটা জানার আগে আমরা আগে জেনে নেই যে গ্লোমেরুলার মেমব্রেনটা কি জিনিস। অলরেডি আমরা আইডিয়া পেয়ে গেছি যে গ্লোমেরুলার মেমব্রেনের যদি খেয়াল করেন, একটা সাইডে আছে ব্লাড, যেটা ক্যাপিলারি, যার ভিতর দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, তাই না? আর একটা সাইডে কি আছে? এই যে ফিল্ট্রেট গুলো তৈরি হচ্ছে, যেটা বোমেন্স ক্যাপসুলের স্পেসে যেটা যে ফ্লুইডটা অ্যাকোমোডেশন হচ্ছে ফিল্ট্রেট। তাহলে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট এবং যে ব্লাড এর মাঝখানে যে এই যে ব্যারিয়ার বা মেমব্রেন, এইটাই তো গ্লোমেরুলার মেমব্রেন। তাহলে খেয়াল করে দেখেন, গ্লোমেরুলার মেমব্রেন রেফার্স টু দ্য মেমব্রেন দ্যাট সেপারেট দ্য ব্লাড অফ গ্লোমেরুলার ক্যাপিলারি ফ্রম দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য বোমেন্স স্পেস। ইট ইজ অলসো কল্ড ফিল্ট্রেশন ব্যারিয়ার। অ্যাক্রস দিস মেমব্রেন ফিল্ট্রেশন অকার, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই গ্লোমেরুলার মেমব্রেনের যদি স্পেশাল দুইটা ফিচার বলি বা প্রপার্টিজ বলি, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দে আর হাইলি পারমিয়েবল। এই গ্লোমেরুলার মেমব্রেনটা হাইলি পারমিয়েবল। The glomerular membrane is highly permeable to water and 100% dissolved substance. অর্থাৎ ওয়াটার এবং ওয়াটার সলিউবল যে সাবস্টেন্স গুলো আছে, তারা কিন্তু এই গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে একটা প্রেসারের কারণে খুব সহজে এখান দিয়ে ফিল্টার হবে বা পাস করবে, বিকজ অফ ইটস পোরাস নেচার। আচ্ছা, যেমন ধরেন ওয়াটারের সাথে ওয়াটার সলিউবল সাবস্টেন্স সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড, হ্যাঁ, কিটোন বডিজ, ইনুলিন, পিএইচ, ইনসুলিন একটা স্মল প্রোটিন বা পলিপেপটাইড, এগুলা ফ্রিলি ফিল্টার্ড হবে। কারণ হচ্ছে ডিউ টু হাইলি পোরাস নেচার অফ দ্য গ্লোমেরুলার মেমব্রেন, যেটা আমরা অলরেডি স্ট্রাকচারে দেখিয়েছি। সো এই পোরগুলো দিয়ে ওয়াটার এবং ওয়াটার সলিউবল সাবস্টেন্স ইজিলি পাস করতে পারে। তবে কিছু কিছু সাবস্টেন্স আবার পাস করতে পারে না, বিশেষ করে যাদের মলিকুলার সাইজ আছে লার্জ। যেমন ধরেন একটা ব্লাড যে সেলগুলি আছে আরবিসির একটা আরবিসি সাইজ 7 থেকে 8 মাইক্রোমিটার ডায়ামিটার। আর যেখানে গ্লোমেরুলার মেমব্রেনের আমরা যে সবচেয়ে বড় যে পোর এন্ডোথেলিয়াল যে পোরগুলো আছে তার 70 ন্যানোমিটার সাইজ, আর এটা আছে মাইক্রোমিটার।
তাহলে যেতে পারবে না। একটা ডাব্লিউবিসি ধরেন একটা নিউট্রোফিলের সাইজ দিবে 10 to 14 মাইক্রন, তাহলে কিন্তু লার্জ পার্টিকেল, এরা কিন্তু গ্লোমেরুলার মেমব্রেনে পাস করতে পারছে না। একইভাবে প্লাটিলেটের সাইজও গ্লোমেরুলার মেমব্রেনের পোরের চেয়ে বড়, তারা যেতে পারবে না। ওকে, প্লাজমা প্রোটিনের ক্ষেত্রে যেগুলো যেমন ধরেন ফিব্রিনোজেন লার্জ প্লাজমা প্রোটিন, হ্যাঁ গ্লোবিউলিন এরা যেতে পারবে না কারণ এদের মলিকুলার সাইজ বড়। হ্যাঁ, যেতে পারবার মতো সাইজ আছে অ্যালবুমিন, যেটা ডায়ামিটার 8 ন্যানোমিটারের চেয়ে কম, 6 ন্যানোমিটার। এটা যেতে পারার কথা কিন্তু তারপরেও যেতে পারবে না, সেটার কারণ আমি ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখলাম কোন কোন সাবস্টেন্স যেতে পারবে না। হোয়াট আর নট ফিল্টার্ড, ব্লাড সেল, লার্জ প্রোটিনস, এনি স্মল ওয়েট মলিকুল দ্যাট আর বাউন্ড টু লার্জ প্রোটিন। তাহলে প্রোটিনের সাথে যদি কোনো কিছু বাউন্ড করে থাকে সেটাও যেতে পারবে। ওকে, তাহলে একটা দেখলাম হাইলি পারমিয়েবল। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্লোমেরুলার মেমব্রেনের আরেকটা ইম্পর্টেন্ট ফিচারস হচ্ছে তাদের পারমিয়েবিলিটিটা কিছু কিছু ক্ষেত্রে সিলেক্টিভিটি। এই সিলেক্টিভিটিটা ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপরে, অলরেডি আমি বলেছি। একটা হচ্ছে পোর সাইজ। পোর সাইজ বলা হচ্ছে যে সমস্ত নিউট্রাল মলিকুল যাদের মলিকুলার সাইজ লেস দ্যান 4 ন্যানোমিটার, তারা খুব ইজিলি এই মেমব্রেন দিয়ে পাস করতে পারবে, খুব স্মল 4 ন্যানোমিটারের চেয়ে ছোট। আবার যে সমস্ত পার্টিকেল বা মলিকুল যাদের কিনা ডায়ামিটার 8 ন্যানোমিটারের চেয়ে বেশি, তারা গ্লোমেরুলার মেমব্রেনটা পাস করতে পারবে না। যদি আপনি প্রশ্ন করতে পারেন যে তার এন্ডোথেলিয়াল গ্যাপ তো 100 ন্যানোমিটার পর্যন্ত আছে, তারপরে ফিল্ট্রেশন স্লিট হচ্ছে কত, আমি বলছি 25 থেকে 30, 30 to 40 ন্যানোমিটার ডায়ামিটার। কিন্তু মাঝখানে মেইনলি ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে কোনটা জানেন? মাঝখানে যে বেজাল ল্যামিনেটা আছে ওইখানে কোনো ভিজিবল গ্যাপ না, এখানকার পোরগুলো খুবই সূক্ষ্ম। সো এখান দিয়ে 8 ন্যানোমিটার সাইজ পর্যন্ত তারা অ্যালাউ করবে, এর উপরে হইলে তারা কোনোভাবেই ফিল্টার হতে পারবে না। তাহলে যে সমস্ত মলিকুল যাদের সাইজ মোটামুটি 4 থেকে 8 ন্যানোমিটার, এরা পাস করতে পারবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে তাদের ফিল্ট্রেবিলিটিটা তাদের ইনভার্সলি প্রপোর্শনাল টু দেয়ার ডায়ামিটার। অর্থাৎ 4 ন্যানোমিটার সাইজের যে সাবস্টেন্সটা আছে তার ফিল্ট্রেবিলিটি এবং 8 ন্যানোমিটার সাইজের যে সাবস্টেন্স তার ফিল্ট্রেবিলিটি যদি কম্পেয়ার করি, তাহলে 4 ন্যানোমিটার সাইজের সাবস্টেন্সটা ফিল্ট্রেবিলিটি বেশি থাকবে, ইজিলি উইথ এটা ফিল্টার হতে পারবে। বাট যেটা 8 ন্যানোমিটার সেটা অনেক কষ্টে ফিল্টার হতে পারবে, আর ফিল্টারেবিলিটি তার লেস থাকবে। তাহলে এই পোর সাইজের কারণে একটা কিন্তু সিলেক্টিভ, এটাকে বলা হচ্ছে সাইজ ব্যারিয়ার। বিভিন্ন পার্টিকেলের সাইজের কারণে কেউ আটকে যাচ্ছে বা কেউ যেতে পারতেছে, এই জন্য এইটাকে বলতেছি সাইজ ব্যারিয়ার। আরেকটা হচ্ছে চার্জ ব্যারিয়ার। সেটা কেমন? ইলেকট্রিক্যাল চার্জ। আমি অলরেডি বলেছি যে গ্লোমেরুলার যে মেমব্রেন, এটা নেগেটিভলি চার্জ থাকে, স্পেশালি যে মাঝখানের যে বেসমেন্ট মেমব্রেন বা বেজাল ল্যামিনা, তারা স্ট্রংলি নেগেটিভলি চার্জ থাকে। কারণ সেখানে আমরা বলেছি যে বিভিন্ন ধরনের প্রোটিওগ্লাইকেন থাকে যারা কিনা নেগেটিভলি চার্জ। হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন কোলাজেন, ল্যামিনিন, ফাইব্রোনেকটিন, আদার নেগেটিভলি চার্জ প্রোটিন, এরা কি করবে? নেগেটিভ আদার যে নেগেটিভ যে পার্টিকেল গুলো আছে তাদেরকে কি করবে? রেপিল করবে, যে কারণে নেগেটিভ পার্টিকেল গুলো, নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো সহজে এখান দিয়ে ফিল্টার হতে পারবে না, ডিউ টু দিস চার্জ ব্যারিয়ার। এই কারণেই কিন্তু অ্যালবুমিন আমরা বলেছি যে 6 ন্যানোমিটার, তাহলে তো পাস করতে পারার কথা, কারণ 8 ন্যানোমিটার পর্যন্ত এটা পাস করতে পারে। কিন্তু অ্যালবুমিনের প্রবলেম হচ্ছে তাদের ডায়ামিটার 6 ন্যানোমিটার হওয়া সত্ত্বেও তারা যেহেতু নেগেটিভলি চার্জ থাকে ব্লাডে, মেইনলি মূলত অ্যালবুমিন বেশিরভাগই অ্যানায়ন ফর্মে থাকে, নেগেটিভ। হ্যাঁ, এই কারণে যেহেতু গ্লোমেরুলার মেমব্রেনের চার্জও নেগেটিভ, তারা নেগেটিভ যেটা হয় ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয়। এই কারণে অ্যালবুমিনটা গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে ফিল্টার হতে পারে না বা পাস করতে পারে না। খুব কমনলি এটা ডিউরিং এক্সামিনেশন জিজ্ঞাসা করা হয়, why albumin cannot pass through the glomerular membrane? The right answer is due to negative electrostatic repulsion. অ্যালবুমিনও নেগেটিভলি চার্জ থাকে ব্লাডে, এবং গ্লোমেরুলার মেমব্রেনেরও বিভিন্ন নেগেটিভলি চার্জ পার্টিকেল থাকে, যে কারণে নেগেটিভ রিপালশন হচ্ছে। ওকে, আচ্ছা,
এরপরেও দেখা যাচ্ছে যে তাহলে ইউরিনে নরমালি অ্যালবুমিন যেহেতু ফিল্টার হচ্ছে না, তাহলে ইউরিনে কিন্তু অ্যালবুমিন নরমালি পাওয়া যাবে না। তবে পার ডে ইউরিনের মাধ্যমে 100 মিলিগ্রাম প্রোটিন এটা ইউরিনের মাধ্যমে প্রতিদিন এক্সক্রিট হচ্ছে। তবে এই প্রোটিনটা আসলে মেইনলি ফিল্টার্ড প্রোটিন না, এই প্রোটিনটা মেইনলি যে আদার যে টিউবুলার পার্ট আছে সেখান থেকে বিভিন্ন এপিথেলিয়াল অনেক সময় শেডিং হয়ে বা সেখান থেকে কিছু প্রোটিন সিক্রেশন হয়ে যেটা ইউরিনে আসে। ওকে, এবং এটা কিন্তু হিট কোয়াগুলেশন টেস্ট এটা ডিটেক্টেবল না। যখন গ্লোমেরুলার মেমব্রেনে হয় যদি কোনো ডিফেক্টের কারণে প্রোটিন লিকেজ হয়, অ্যালবুমিন চলে আসে, তখন কিন্তু এইটা হিট কোয়াগুলেশন টেস্টে পজিটিভ হবে, and that indicates albuminuria, and definitely that indicates the renal damage to glomerular membrane. ওকে, এখানে একটা জিনিস বলি, আমরা পোটোসাইটের মাঝে আমরা কি দেখেছিলাম যে ফিল্ট্রেশন স্লিট সেটাগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক সময় প্রোটিন অ্যালবুমিন চলে আসতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এই যে নেগেটিভ চার্জ কোনো কারণে যদি এই গ্লোমেরুলার মেমব্রেনের যে নেগেটিভ চার্জ যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? তখন এই অ্যালবুমিন গুলো কিন্তু ইউরিনে আসা অ্যাপিয়ার করবে। যেহেতু শুধুমাত্র চার্জ নষ্ট হয়েছে, আদারওয়াইজ যদি ঠিক থাকে, এটাকে বলে হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। আপনারা ভবিষ্যতে আরো পড়বেন নেফ্রোটিক সিনড্রোম, মিনিমাল চেঞ্জ ডিজিজ, তখন এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। যেটা আমি বলছি, however in some disease in which the charge of the glomerular capillary is lost, that is glomerular membrane is lost, as occur in glomerular nephritis, albumin appears in urine. Okay, তো এগুলোকে আমরা বলবো মিনিমাল চেঞ্জ ডিজিজ। আচ্ছা, এখন গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে যে ফিল্টার হলো এবং যে ফিল্ট্রেটটা তৈরি হলো সেটার কম্পোজিশন যদি দেখি, এটার কম্পোজিশন অলমোস্ট সেম অ্যাজ প্লাজমা, এবং প্লাজমার অসমোলারিটি এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের অসমোলারিটি সেম, দ্যাট ইজ 300 মিলিঅসমোল পার লিটার। তাহলে পার্থক্যটা এই জায়গাতে, আর যে ব্লাড সেল এইটা যেহেতু ফিল্টার হচ্ছে না, তার মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটে এই আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট অ্যাবসেন্ট থাকবে। আর অলরেডি আমি বলছি যে প্লাজমা প্রোটিন ফিল্টার হতে পারবে না। বড় বড় প্লাজমা প্রোটিন যেগুলো আছে সাইজ বড়, তারা তো সাইজের কারণে ফিল্টার হতে পারবে না। আর অ্যালবুমিনের সমস্যা হচ্ছে তারা নেগেটিভ চার্জের কারণে ফিল্টার হতে পারছে না। আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্লাজমা প্রোটিন অ্যাবসেন্ট থাকবে, প্লাজমা প্রোটিন এখান দিয়ে ফিল্টার হবে না, সো তারা অ্যাবসেন্ট থাকবে। ওকে, সহজ। এখন আমরা চলে যাই, আমরা গ্লোমেরুলার মেমব্রেনের স্ট্রাকচার জানলাম, তার ক্যারেক্টারিস্টিক পড়লাম, ফাংশন পড়লাম, এখন আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন নিয়ে পড়ার জন্য রেডি। তাহলে দেখেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, তারপরে টাফ ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, যেখান দিয়ে আসলে এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হচ্ছে, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হচ্ছে, তো এইখানে যে ফিল্ট্রেশনটা হলো, এই ফিল্ট্রেশনটা হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু কোনো স্পেসিফিক ট্রান্সপোর্ট মেকানিজমে হচ্ছে না। কারণ আমরা তো বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট মেকানিজম পড়েছি, তাই না? ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স, মাইক্রোমলিকুলার অ্যাক্টিভ, ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ। এইখানে যে প্রসেসটা হচ্ছে এটা আসলে একটু ভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা কোনো স্পেসিফিক ট্রান্সপোর্ট সিস্টেম না। সেটার নাম হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে ফিল্ট্রেশন। ডিউ টু ফিল্ট্রেশন প্রেসারের কারণে, ফোর্সের বা ফিল্ট্রেশন ফোর্সের কারণে এইখানে এই ট্রান্সপোর্টটা হবে বা ফিল্ট্রেশনটা হবে। এই জন্য এইটাকে বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। প্রেসারের কারণে এই যে মুভমেন্টটা হচ্ছে ফ্লুইডের, গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে তারা কোথায় যাচ্ছে? বোম্যান্স স্পেসে। এইটার প্রসেসটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। ওকে, এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা তাহলে কি বললাম? নন স্পেসিফিক বা নন সিলেক্টিভ। অনেক সময় আপনাদের এক্সামিনাররা যখনই জিজ্ঞেস করবে ইউরিন ফরমেশনের স্টেপ গুলা যখন বলবে, আপনি বললেন যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন, এর সেকেন্ড কোশ্চেনটাই আপনি ফেস করতে পারেন, সেটা হচ্ছে এই তিনটার ভিতরে কোন স্টেপটা নন স্পেসিফিক এবং কোন স্টেপ হচ্ছে স্পেসিফিক। তখন আপনাকে বলতে হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হচ্ছে নন স্পেসিফিক বা নন সিলেক্টিভ। বাট আপনারা যখন টিউবুলার রিঅ্যাবজর্পশন, সিক্রেশন পড়বেন তখন দেখবেন তারা কিন্তু স্পেশাল বিভিন্ন স্পেসিফিক বিভিন্ন মলিকুলের জন্য বিভিন্ন ধরনের স্পেসিফিক ট্রান্সপোর্ট মেকানিজম আছে। সোডিয়াম একটা ট্রান্সপোর্ট মেকানিজমে রিঅ্যাবজর্পশন হচ্ছে, হ্যাঁ, বা অন্য একটা সাবস্টেন্স আর একটা ট্রান্সপোর্ট মেকানিজমে রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো তাদের জন্য স্পেসিফিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এইজন্য তারা হচ্ছে সিলেক্টিভ প্রসেস
বা স্পেসিফিক প্রসেস। বাট এই যে ফিল্ট্রেশনটা হচ্ছে এটা কিন্তু কোনো স্পেসিফিক না, এটা হচ্ছে নন স্পেসিফিক। এটাকে আমরা আলট্রা ফিল্ট্রেশন বলি। মেইনলি হচ্ছে ফিল্ট্রেশন প্রেসার গ্রেডিয়েন্টের কারণে এখানে ফিল্ট্রেশন হবে। ওকে, যেই প্রেসারটাকে আমরা নেট ফিল্ট্রেশন প্রেসার বলি। তাহলে আমি যদি বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটা আসলে একটা প্রসেস যার মাধ্যমে প্লাজমাটা ফিল্টার হয়ে একটা ফিল্ট্রেট তৈরি করতেছে, এবং এই প্রসেসটা আসলে আলট্রা ফিল্ট্রেশন নামে পরিচিত। এজন্য আমরা বলতে পারি গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইজ দ্য আলট্রা ফিল্ট্রেশন অফ প্লাজমা দ্যাট টেকস প্লেস থ্রু দ্য গ্লোমেরুলার ফিল্টারিং মেমব্রেন। এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ডেফিনেশন। আচ্ছা, ঠিক আছে। এখন এই ফিল্ট্রেশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হলো, যেই প্রোডাক্টটা বা যেই ফ্লুইডটা এই যে বোম্যান্স ক্যাপসুলে আসলো, এই প্রোডাক্টটার নাম কি হবে? এই প্রোডাক্টটার নাম হবে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, ঠিক কি না? এই প্রোডাক্টটা আলট্রা ফিল্ট্রেশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটাই তো গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে এখানে খেয়াল করেন, দ্য প্রোডাক্ট অফ ফিল্ট্রেশন ইজ কল্ড ফিল্ট্রেট, যেটা কিনা আলট্রা ফিল্ট্রেট অফ প্লাজমা। ওকে, এখন কথা হচ্ছে আমরা জানি প্রতি মিনিটে কিডনি দিয়ে 625 ml প্লাজমা ফ্লো হচ্ছে, যেটা আমরা রেনাল প্লাজমা ফ্লো নামে জানি। হ্যাঁ, এবং 1 মিনিটে এই প্লাজমাটা ফিল্টার হয়ে 125 ml ফিল্ট্রেট তৈরি করতেছে। তার মানে প্রতি মিনিটে কতটুকু ফিল্ট্রেট তৈরি হলো, এই যে রেট, এই রেটটাকে আসলে ফিল্ট্রেশন রেট বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা বলি, যেটা প্রতি মিনিটে 125 ml ফিল্ট্রেট এখানে তৈরি হচ্ছে বাই অল দ্য ফাংশনিং নেফ্রন অফ বোথ কিডনি। এখানে আমি যদিও একটা সিঙ্গেল নেফ্রন দেখাইছি, কিন্তু এটা কিন্তু আসলে এই যে 125 ml 1 মিনিটে হলে এটা কিন্তু একটা নেফ্রনের না, এইটা 2 কিডনি মিলে সমস্ত নেফ্রনের ফিল্ট্রেট মিলে 1 মিনিটে 125 ml ফিল্ট্রেট তৈরি হচ্ছে। এখন এই যে রেট অফ ফিল্ট্রেশন 125 ml বলতেছি, এইটা দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। ওকে, সেই দুইটা ফ্যাক্টর কি বা সেই দুইটা ডিটারমিনিং ফ্যাক্টরটা কি? তার ভিতরে একটা ফ্যাক্টর হচ্ছে এইখানে নেট যে ফিল্ট্রেশন প্রেসার। যে কোনো ক্যাপিলারি বেডে আপনারা জানেন, একটা ক্যাপিলারি বেডে ফ্লুইড ফিল্টার হবে নাকি সেখান থেকে ফ্লুইড অ্যাবজর্ব হবে, সেটা ডিপেন্ড করবে 4টা ফোর্সের উপরে, যাদেরকে আমরা স্টার্লিং ফোর্স নামে জানি। এবং এই স্টার্লিং ফোর্স গুলো মিলে এভারেজ যে প্রেসারটা তৈরি হয় সেটাকে আসলে নেট ফিল্ট্রেশন প্রেসার আমরা বলি। তো নেট ফিল্ট্রেশন প্রেসার যদি পজিটিভ হয় তাহলে আপনাকে বুঝতে হবে এখান দিয়ে সিক্রেশন হবে বা ফিল্ট্রেশন হবে। আর যদি নেট ফিল্ট্রেশন প্রেসারটা নেগেটিভ হয় তাহলে এখান থেকে মনে করতে হবে আপনাকে অ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে একটা হচ্ছে এখানকার প্রেসার, যেটাকে নেট ফিল্ট্রেশন প্রেসার আমরা বলবো। এই নেট ফিল্ট্রেশন প্রেসারটা হিসাব করব হচ্ছে স্টার্লিং ফোর্সের এভারেজ, যেটা আমি একটু পরে ডিটেইল আলোচনা করব। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে এইটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে ক্যাপিলারি বেড, এই ক্যাপিলারি দিয়েই তো এখান দিয়ে আলটিমেটলি কি হচ্ছে, ক্যাপিলারি অ্যাক্রস দ্য ক্যাপিলারি বেড, এই যে গ্লোমেরুলার মেমব্রেন, হ্যাঁ, সেখান থেকে ফিল্টারটা হচ্ছে না। এই ক্যাপিলারি সমস্ত ক্যাপিলারি বেডের যে সারফেস এরিয়া, এখন ধরেন আমাদের 2 কিডনি মিলে 2 মিলিয়ন নেফ্রন আছে, তাহলে 2 মিলিয়ন এই গ্লোমেরুলার ক্যাপিলারি আছে, প্লেক্সাস আছে। ধরেন কোনো কারণে এখান থেকে 10,000 ক্যাপিলারি প্লেক্সাস কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু টোটাল যে সারফেস এরিয়াটা কমে গেল, অর্থাৎ ক্যাপিলারি বেডের সাইজ কমে গেল। তাহলে সাইজ কমে যাওয়া মানে আপনার ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা কমে যাবে। ওকে, আরেকটা জিনিসের উপরে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ডিপেন্ড করে, সেটা হচ্ছে ধরেন সাইজ, ক্যাপিলারি বেডের সাইজ কনস্ট্যান্ট আছে, কিন্তু এখান থেকে যে চ্যানেল বা পারমিয়াবিলিটি, এই নাম্বার অফ ফাংশনিং চ্যানেল, এটা যদি কোনো কারণে কমে যায় বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে তার পারমিয়াবিলিটিটা কমে যাবে। আর পারমিয়াবিলিটি কমে যাওয়া মানে কোএফিসিয়েন্ট কমে যাবে, এবং এই পারমিয়াবিলিটিটা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলে। তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলতে আমরা কি বুঝতেছি, এই যে গ্লোমেরুলার মেমব্রেনের পারমিয়াবিলিটি, যেটা ডিপেন্ড করতেছে নাম্বার অফ ফাংশনিং চ্যানেল। যত বেশি ফাংশনিং চ্যানেল এসে বেশি, পারমিয়াবিলিটি বেশি, তার মানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বেশি, তার মানে কোএফিসিয়েন্ট বেশি। ওকে, আর কোএফিসিয়েন্ট যত বেশি
ফিল্ট্রেশন তত বেশি হবে, এই রেট অফ ফিল্ট্রেশন বাড়বে। এখান থেকে নেট ফিল্ট্রেশন যত বেশি হবে ফিল্ট্রেশন রেট তত বাড়বে। তাহলে এই যে রেট যেটাকে আমরা বললাম প্রতি মিনিটে 125 ml পার মিনিট, এইটা মেইনলি ডিটারমাইন করবে হচ্ছে এই দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট। যদি কোনো কারণে নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়ে তাহলে এখানে রেট অফ ফিল্ট্রেশন বাড়বে। যদি কোনো কারণে কোএফিসিয়েন্ট বাড়ে অর্থাৎ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কোনো কারণে বেড়ে যায় বা কমে যায়, কমে গেলে কোএফিসিয়েন্ট কমে যাবে, রেট কমে যাবে, বেড়ে গেলে রেট বাড়বে। কথা বুঝতে পারো? তাহলে এই রেট ডিটারমাইন করতেছে মেইনলি দুইটা ফ্যাক্টর। সোজা কথা, একটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার যেটা আসলে এভারেজ অফ স্টার্লিং ফোর্সেস, হ্যাঁ, আর একটা হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যেটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে, ক্যাপিলারি বেডের সাইজ বা সারফেস এরিয়া, ফিল্ট্রেশন সারফেস এরিয়া, আর একটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অথবা পারমিয়াবিলিটি। এখন আমরা চলে আসি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নিয়ে আমরা আলোচনা করি। তাহলে অলরেডি আমার মনে হয় ডেফিনিশনটা আমরা বুঝে ফেলেছি। তাহলে ডিফাইন করার আগে আমরা আবার একটু দেখে নেই যে দেখেন প্রতি মিনিটে 650 ml প্লাজমা যাচ্ছে, যাওয়ার পথে দেখা যাচ্ছে প্রতি মিনিটে এটা ফিল্টার হয়ে 125 ml ফিল্ট্রেট তৈরি হচ্ছে 1 মিনিটে। এই রেটটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে আমরা যদি ফিল্ট্রেশন রেটটাকে ডিফাইন করি আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট formed by all the functioning nephrons of both kidney per minute। এটা কিন্তু একটা নেফ্রন না, সমস্ত নেফ্রনের। এখানে আমি ছবিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা নেফ্রন দেখাইছি। তাহলে এই যে প্রতি মিনিটে 150 ml 125 ml হইলো, এটা আসলে সমস্ত নেফ্রনের সম্মিলিত রেজাল্ট। এইটাকে আমরা বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, প্রতি মিনিটে 125 ml। তাহলে আমরা যদি পার মিনিটে জানি 125 ml ফিল্ট্রেট তৈরি হয়, তাহলে আমরা অটোমেটিক পার আওয়ারে কতটুকু ফিল্ট্রেট হবে আমরা জানি, সেটা হবে 7.5 লিটার। যদি পার ডে হিসাব করি 24 ঘন্টায়, তাহলে হিসাব করলে দেখবেন 180 লিটার ফিল্ট্রেট তৈরি হবে। ওকে, তবে জিএফআর বলতে পার মিনিটের হিসাবটা সবসময় বলবেন 125 ml পার মিনিট। যদি এক্সামিনার জিজ্ঞাসা করে পার আওয়ারে কত বা পার ডেতে কত, তখন আপনারা এই ভ্যালুগুলো বলবেন। ওকে, এখন যদি আমি অলরেডি কিন্তু ব্যাখ্যা করে ফেলেছি, যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট আর দা মেজর ডিটারমিনেন্টস অফ জিএফআর, এই যে রেট, এই রেটটা ডিটারমাইন করবে মেজর দুইটা ফ্যাক্টর। একটা অলরেডি আমি বলেছি যে এভারেজ অফ দা স্টার্লিং ফোর্সেস, যেটাকে আমরা নেট ফিল্ট্রেশন প্রেসার বলছি। এই প্রেসার যদি কম বেশি হয় তাহলে আপনার এই যে 100 প্রতি মিনিটে 125 ml এটাও কম বেশি হবে। আর একটা হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে আপনার সমস্ত যে ক্যাপিলারি বেডের সাইজ এবং যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে। যদি কোএফিসিয়েন্ট কম বেশি হয় তাহলে কিন্তু এই আপনার এই রেট অফ ফিল্ট্রেশনটা ভেরিয়েশন হবে জিএফআর। তাহলে আমরা মেইন ডিটারমিনেন্ট বলতে পারি যে নেট ফিল্ট্রেশন প্রেসার এন্ড ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখি এভাবে লিখতে পারি জিএফআর ইজ ইকুয়াল কেএফ মানে হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট এবং নেট ফিল্ট্রেশন প্রেসার। তার মানে জিএফআর ইজ প্রপোর্শনাল টু ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট এবং নেট ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। যদি এখানে আপনার কোনো কারণে নেট ফিল্ট্রেশন প্রেসারটা বাড়ে তাহলে কি হবে? জিএফআরটা বাড়বে না? জিএফআর বাড়বে। যদি কোনো কারণে আপনার এখানে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট বাড়ে তাহলে জিএফআর বাড়বে। আর যদি উল্টা হয়, এগুলো যদি কমে যায় জিএফআর কমে যাবে। এখন খেয়াল করেন এই ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এই ধরেন যেটা আমরা ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ক্যাপিলারি বেডের সাইজ বা ফিল্ট্রেশন সারফেস এরিয়া, আর একটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা পারমিয়াবিলিটি। এইটা তো আর মিনিটে মিনিটে চেঞ্জ হবে না, এইটা মোটামুটি সুস্থ কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, অনেকদিন একটা দীর্ঘমেয়াদে যদি আপনার কিডনি ড্যামেজ হয়, আস্তে আস্তে যদি ক্যাপিলারি গুলো এখানে ড্যামেজ হয়, এখানকার চ্যানেল গুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রসেসের কারণে, সেক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা তখন কমে যাবে। কমে গেলে এখানে জিএফআর কমে যাবে। তবে সেটা তো আর একদিনে হবে না, এটা একটা ক্রনিক প্রসেস, যেটা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এই চেঞ্জটা আপনি পাবেন। তবে নরমালি এই নেট ফিল্ট্রেশন প্রেসারটা কিন্তু ইউজুয়ালি এটা ভ্যারি করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আর কেএফটা চেঞ্জ হবে কখন? ডিজিজ কন্ডিশনে। নরমাল ইন্ডিভিজুয়াল হেলদি ইন্ডিভিজুয়ালে এটা আসলে চেঞ্জ হওয়ার আসলে পসিবিলিটি নাই। যেটা চেঞ্জ হতে পারে সবসময় সেটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার। আর ডিজিজ কন্ডিশনে এই কোএফিসিয়েন্ট চেঞ্জ হতে পারে, যেটা একটু পরে আমরা দেখাবো। তাহলে আমরা দেখি যে নেট ফিল্ট্রেশন প্রেসার যেটা,
সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এটা আসলে এভারেজ অফ দ্য স্টার্লিং ফোর্সেস। স্টার্লিং ফোর্স গুলো যদি আমরা দেখি, দেখেন এই যে হচ্ছে আপনার এফারেন্ট আর্টারিয়াল, তারপরে এই যে আপনার গ্লোমেরুলার ক্যাপিলারি হলো, হ্যাঁ গ্লোমেরুলার ক্যাপিলারি হলো, তাহলে এই যে যে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড, হ্যাঁ, আর এইটা হচ্ছে আপনার বোম্যান্স ক্যাপসুল, এটা হচ্ছে আপনার বোম্যান্স ক্যাপসুল, আর এর মাঝখানে এইটা হচ্ছে আপনার কি যে ফিল্ট্রেশন মেমব্রেন, তাই না, যেটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ওকে, এখন এখান দিয়ে ফিল্টার হবে। এখন এখানে যদি স্টার্লিং ফোর্সকে আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে যেই ফোর্স দোজ ফেভারস ফিল্ট্রেশন, সেই ফোর্স গুলোকে যদি আমরা দেখি, খেয়াল করেন এই গ্লোমেরুলার ক্যাপিলারিকে এখানে ফ্লুইডের একটা প্রেসার দিচ্ছে, ফ্লুইডের প্রেসারকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এবং গ্লোমেরুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসার অনেক হাই, এখানে 60 মিলিমিটার অফ মার্কারি। খেয়াল করেন এখানকার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কত, 60 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে যেদিকে বেশি সে তার অপোজিট দিকে ফ্লুইডকে পুশ করবে। তাহলে দেখেন ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, তাহলে কি ফ্লুইডকে সে ধাক্কা দিয়ে বা পুশ করতেছে কোন দিকে, গ্লোমেরুলার বোম্যান্স ক্যাপসুলের দিকে, তাহলে এটা কি হচ্ছে, ফিল্ট্রেশনকে ফেভার করতেছে। ওকে, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা হচ্ছে ফিল্ট্রেশন দ্যাট ফোর্স দ্যাট ফেভারস ফিল্ট্রেশন। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখেন, এই বোম্যান্স স্পেসের এখানে তো গ্লোমেরুলার ফিল্ট্রেট আছে, তাহলে এই বোম্যান্স স্পেসে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আছে তার যে কলয়েডাল অসমোটিক প্রেসার, আমরা জানি কলয়েডাল অসমোটিক প্রেসার যেদিকে বেশি ফ্লুইড সেই দিকে যাবে, তাহলে কিন্তু এইখানে বোম্যান্স ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসারের ভ্যালুটা 0। কারণ হচ্ছে আমরা জানি কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনলি প্রডিউস করে হচ্ছে অ্যালবুমিন, তো যেহেতু কোনো প্লাজমা প্রোটিন বা অ্যালবুমিন এখান দিয়ে ফিল্টার হচ্ছে না, তার মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনো প্লাজমা প্রোটিন নাই, তার মানে সেখানে কোনো কলয়েডাল অসমোটিক প্রেসার আসার প্রশ্ন আসে না, এই জন্য এই ভ্যালুটা 0। তবে যদি কোনো কারণে এই গ্লোমেরুলার মেমব্রেনটা ড্যামেজ হয় এবং প্রোটিন লিক করে এখানে আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাজমা প্রোটিন আসবে, এবং এখানকার কলয়েডাল অসমোটিক প্রেসার তখন যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই ফিল্ট্রেশনকে ফেভার করবে, এবং তখন কিন্তু তারা জিএফআর কে বাড়াতে পারবে। ওকে, বাট হেলদি ইন্ডিভিজুয়ালে এটা আমরা 0 ধরবো, তার মানে এইটার আসলে 0 ভ্যালু, তাহলে এইটার আসলে এখানে কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে না, অ্যাজ দ্য ভ্যালু ইজ 0। তাহলে এখানে মেইনলি ফিল্ট্রেশন ফেভার করতেছে ধরতে গেলে একটাই প্রেসার এখানে, সেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ওকে, এখন যে আমরা দেখি হোয়াট আর দ্য ফোর্সেস দ্যাট অপোজ ফিল্ট্রেশন। একটা জিনিস খেয়াল করেন, এই যে বোম্যান্স ক্যাপসুলের যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এখানে যে ফিল্ট্রেট আছে তার মানে ফ্লুইড আছে, তাহলে ফ্লুইডের একটা প্রেসার আছে, সেটার নাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তাহলে সেই এখানে এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আছে 18। এখন আমি কি বলছিলাম, এখানকার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সে ফ্লুইডকে কোন দিকে পুশ করার চেষ্টা করবে, অপোজিট দিকে, তাহলে সে কি করবে, বোম্যান্স ক্যাপসুল থেকে এই দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই দিকে যদি অপোজিট দিকে ধাক্কা দেয় তাহলে কি এটা কি ফিল্ট্রেশনকে ফেভার করবে না অপোজ করবে, তাহলে অপোজ করতেছে, তাহলে এই ভ্যালুটা 18। ওকে, তবে যদি কোনো কারণে দেখেন এইখানে যে এই বাকি অংশতে কি, এখানে ধরেন টিউবুলস, তাই না, বাকি অংশ ধরেন টিউবুলস, যদি কোনো কারণে এই টিউবুলসে অবস্ট্রাকশন হয়, খেয়াল করেন এখানে কোনো একটা অবস্ট্রাকশন হলো, তাহলে এখান থেকে যে ফ্লুইডটা এখানে পাস করতে গিয়ে এখানে বাধা পাবে না, তাহলে ফ্লুইড যদি পাস না করতে পারে, ড্রেন না হইতে পারে, তখন এইখানে কি হবে, এই বোম্যান্স ক্যাপসুলের ফ্লুইডটা তখন অ্যাকুমুলেশন হবে এবং এখানকার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটা রাইজ করবে, তখন কিন্তু তারা এই ফিল্ট্রেশনকে অপোজ করবে এবং জিএফআর কমে যাবে। কথা বোঝাতে পারলাম? ওকে, তাহলে নরমালি হেলদি ইন্ডিভিজুয়ালে এইটা 18 মিলিমিটার অফ মার্কারি, যেটা হাইড্রোস্ট্যাট এখানে এই এর চেয়ে কম। 2 নম্বর যে ফ্যাক্টরটা বা ফোর্স যেটা ফিল্ট্রেশনকে অপোজ করবে সেটা হচ্ছে দেখেন গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার 32 মিলিমিটার অফ মার্কারি। কলয়েডাল অসমোটিক প্রেসার যেদিকে ফ্লুইড সেই দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এই 32 এই প্রেসারটা কি করবে, ফ্লুইড এখান বোম্যান্স ক্যাপসুল থেকে তার দিকে টানবে, তার মানে কি সে ফিল্ট্রেশনটাকে অপোজ করতেছে। ওকে, তাহলে আমরা দুইটা ফ্যাক্টর পাইলাম
যারা ফিল্ট্রেশনকে অপোজ করে, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের, এখানে বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার 18 আর গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার 32, এই দুইটা প্রেসার অপোজ করতেছে। তাহলে নেট কি দাঁড়াইলো? আমরা কাজ করি, ফেভারিং প্রেসার যদি যোগ করি তাহলে 60 + 0 এটা 60, আর অপোজিং প্রেসার 18 + 32, তাহলে এরা মিলিত হবে 50। এখন যদি 60 থেকে 50 বাদ দেই তাও কিন্তু এই ফিল্ট্রেশন ফোর্সটা বেশি থাকে। হিসাব করলে এখানে দেখেন 10 পাবেন, +10 মিলিমিটার অফ মার্কারি। তাহলে প্লাস মানে আমি কি বলছিলাম, যদি এই ফিল্ট্রেশন প্রেসারটা প্লাস হয়, হ্যাঁ, তাহলে এখান দিয়ে আলটিমেটলি নেট রেজাল্ট প্লাজমাটা ফিল্টার হবে। ওকে, তবে যদি কোনো কারণে এই যে ফোর্স গুলো বললাম স্টার্লিং ফোর্স, এইগুলোর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই নেট ফিল্ট্রেশন প্রেসারের উপরে প্রভাব পড়বে, এটা কম বেশি হবে। আর নেট ফিল্ট্রেশন প্রেসার চেঞ্জ হওয়া মানে কি, এই যে কি বলছি সূত্র থেকে আমরা কি জানি, তখন কিন্তু জিএফআরটাও চেঞ্জ হবে। ধরেন যদি কোনো কারণে এইখানের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে গেল, এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কোনো কারণে বাড়ে, ধরেন এখানে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে বেশি ব্লাড ফ্লো আসতেছে, তাহলে এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বাড়ে তাহলে ডেফিনেটলি এই নেট ফিল্ট্রেশন প্রেসারটাও বেড়ে যাবে, আর এটা বাড়লে জিএফআর বাড়বে। তাহলে উল্টা যদি হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কমে যায় তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসার কমবে, জিএফআর কমবে। ওকে, একইভাবে এখানকার অন্যান্য ভ্যালু অলরেডি দেখাইছি যে বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার কিভাবে বাড়তে পারে। এইখানে যদি টিউবুলার কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন আরো কিছু ডিজিজ আছে, ধরেন রেনাল স্টোন থাকতে পারে, ইউরেটেরিক অবস্ট্রাকশন থাকতে পারে, বা রেনাল ক্যাপসুল অংশ ইডিমা হয়, হাইড্রোনেফ্রোসিসে কিডনি কম্প্রেস করে, তখন এই বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তখন বাড়তে পারে। এটা যদি কোনো কারণে রাইজ করে তাহলে ফিল্ট্রেশনকে তারা অপোজ করবে, তাহলে দেখেন নেট ফিল্ট্রেশন প্রেসার কমে যাবে, কমে গেলে এখান থেকে ফিল্ট্রেশনটা কমে যাবে। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে আমরা বাকিগুলো ফ্যাক্টরগুলি আমরা বুঝতে পারবো। তবে এই যে কোএফিশিয়েন্ট আমরা বললাম, কোএফিশিয়েন্ট আমি অলরেডি বলছি যে এই গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিয়াবিলিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা পারমিয়াবিলিটি বা এই যে ফিল্ট্রেশন সারফেস এরিয়া, এটা তো আর আসলে ডে টু ডে চেঞ্জ হয় না। এটা যদি কারো অনেক দিন ধরে ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ আস্তে আস্তে ড্যামেজ হইতে হইতে কমতে থাকে, তারপরে একটা সার্টেইন স্টেজে গিয়ে এটা অনেক ফল করে, তার ফলে জিএফআর কমে যাবে। তবে হেলদি ইন্ডিভিজুয়ালে আমরা এটা কনস্ট্যান্ট ধরে নিব। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে দেখি যে ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর। তাহলে আমরা যেহেতু জানি মেইন দুইটা ডিটারমিনেন্ট কোএফিশিয়েন্ট এবং আরেকটা আছে নেট ফিল্ট্রেশন প্রেসার, যদি যে সমস্ত ফ্যাক্টর এই কোএফিশিয়েন্টকে চেঞ্জ করবে বা ইনফ্লুয়েন্স করবে, তারা জিএফআর কে ইনফ্লুয়েন্স করবে। অলরেডি এখান থেকে জানি যে কোএফিশিয়েন্ট যদি বাড়ে জিএফআর বাড়বে। তবে কোএফিশিয়েন্ট আমি অলরেডি বলেছি এটা তো আর আসলে হঠাৎ করে আসলে চেঞ্জ হয় না। তবে হ্যাঁ, কিডনিতে যদি কোনো কারণে হাইপোক্সিক ড্যামেজ হয়, খেয়াল করেন অনেক সময় শকের ক্ষেত্রে কিডনিতে যদি হাইপোক্সিক ড্যামেজ হয়, অনেক সময় যে কিডনি যে গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম যদি ড্যামেজ হয়ে এখানকার যে পোরাগুলো বেড়ে গিয়ে এখানে কিছু সময়ের জন্য টেম্পোরারিলি জিএফআরটা বাড়তে পারে। হ্যাঁ, ওকে, অ্যাকিউট রেনাল ফেলিয়ারের শুরুতে অনেক সময় কিন্তু ডাইউরেসিস হয়। তো যাই হোক, আবার কেএফটা কমে যেতে পারে, এটা একটা মানে ক্রনিক প্রসেস। ধরেন অ্যাডভান্স এজ, ওল্ড এজে গিয়ে হয় কি, বয়স বাড়ার সাথে সাথে তখন ব্লাড সুগার মানুষের বাড়ে। ব্লাড সুগার, এই সুগারগুলা হয় কি নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশনের মাধ্যমে ওই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে লেগে যায়। লেগে গেলে তখন ওইখানে বিভিন্ন ট্রাশ, আমরা কম্পিউটারে কি বলি, বিভিন্ন অপ্রয়োজনীয় যে ফাইলের ট্রাশ বলি না, এই জন্য ব্লাড থেকে বিভিন্ন ধরনের ওই ট্রাশ গুলো গিয়ে ওই নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেটেড এন্ডোথেলিয়ামের ওইখানে যে লাগতে থাকে এবং মেমব্রেনটাকে ঠিক করে দেয়। ঠিক করতে করতে একসময় ওটার যে পারমিয়াবিলিটি বা অনেক সময় ড্যামেজ করে ফেলে, আলটিমেটলি এই কোএফিশিয়েন্ট কমে যায়। কোএফিশিয়েন্ট কমে গেলে ফিল্ট্রেশন কমে যাবে। ঠিক সেম জিনিসটা ডিএম, ডায়াবেটিস মেলাইটাসে কি হয়, হাইপারগ্লাইসেমিয়া থাকে না, এই বেশি সুগার থাকার কারণে নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন হয়ে এই এন্ডোথেলিয়াম গুলো থিকেনিং হইতে থাকে। অনেক সময় HbA1c এগুলো এখানে গিয়ে জমা হয়, বিভিন্ন ট্রাশ জমা হয়ে
ক্যাপিলারির পারমিয়াবিলিটি এগুলো 12টা বাজায় দেয়, তখন কোএফিসিয়েন্টটা কমে যায়। তবে এটা 1-2 দিন হবে না, এটা একটা ওভার এ পিরিয়ড অফ টাইম ডেভেলপ হবে। হ্যাঁ, ঠিক তেমনি ক্রনিক রেনাল ফেলিয়ার, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক পাইলোনেফ্রাইটিস, এই ধরনের মানে ডিজিজ কন্ডিশনে এবং অ্যাডভান্সিং অফ এজ, এই সমস্ত কারণে আপনার এই কোএফিসিয়েন্টটা কমে যেতে পারে, যে কারণে আপনার জিএফআরটা কিন্তু ফল করতে পারে। সো আমি অলরেডি বলেছি কোএফিসিয়েন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ পারমিয়াবিলিটি, অথবা আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলি, এবং ফিল্ট্রেশন সারফেস এরিয়া অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন। এটা অলরেডি অনেক বুঝাইছি। যে কথাটা বললাম সেটাই এখানে লেখা আছে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি কমে যেতে পারে, ডিক্রিজ করতে পারে। কেন? ডিউ টু থিকেনিং অফ দ্য ক্যাপিলারি মেমব্রেন ইন সাম ডিজিজ। যেমন একটা আছে অ্যাডভান্সিং এজ এর কারণে, অলরেডি বলছি, এবং ডিএম এর কারণে, লিডিং টু ডিক্রিজ জিএফআর। কেন? ওই যে নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন হচ্ছে, ওই গ্লোমেরুলার মেমব্রেনে গিয়ে চিনিগুলো লেগে যাচ্ছে, সেইখানে ট্রাশ ম্যাটেরিয়াল গুলো জমা হচ্ছে, এবং এটা থিকেনিং করে ওই মেমব্রেনের 12টা বাজায় কোএফিসিয়েন্টকে কমাই দিচ্ছে। ওকে, আচ্ছা, এছাড়াও আরেকটা কারণে কোএফিসিয়েন্টটা চেঞ্জ হতে পারে, সেটা অবশ্য খেয়াল করেন, আমি গ্লোমেরুলার ক্যাপিলারির মাঝখানে কিছু ইন্ট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলের কথা বলছিলাম। যেই সেলগুলো কন্ট্রাক্ট করলে বলছিলাম কি ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো কনস্ট্রিক্ট করবে, কনস্ট্রিক্ট করলে এই ফিল্ট্রেশন এরিয়া কমে যাবে, কমে গেলে কোএফিসিয়েন্ট কমে যাবে, ফিল্ট্রেশন কমে যাবে। ওকে, সেই কথাই আমি এখানে বলা হয়েছে। দেখেন যে মেসেঞ্জিয়াল সেল যদি কন্ট্রাকশন হয় অথবা রিল্যাক্সেশন হয়, তাহলে এই কোএফিসিয়েন্টটা অল্টার হতে পারে। কন্ট্রাকশন কি কি কারণে হতে পারে? কন্ট্রাকশন করলে কোএফিসিয়েন্ট কমে যাবে। কোন ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স যেমন এনজিওটেনসিন 2, এন্ডোথেলিন, নরএপিনেফ্রিন, থ্রোম্বক্সেন, A2, লিউকোট্রাইন, C4, D4 হিস্টামিন, এগুলো কি করতে পারে? এই মেসেঞ্জিয়াল সেলের রিসেপ্টর থাকে, তাদের সাথে বাইন্ড করে মেসেঞ্জিয়াল সেলকে কন্ট্রাক্ট করবে এবং কোএফিসিয়েন্টকে কমাই দিতে পারে। আবার কিছু কিছু ফ্যাক্টর আছে যারা এই মেসেঞ্জিয়াল সেলকে রিল্যাক্স করে, যেমন ভ্যাসোডাইলেটর কিছু সাবস্টেন্স, যেমন ডোপামিন, সাইক্লিক এমপি, এনপি, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিনস। তাহলে এরা মেসেঞ্জিয়াল সেলকে যখন রিল্যাক্স করাবে তখন কোএফিসিয়েন্ট বাড়বে, ফিল্ট্রেশন রেট বাড়বে। ওকে, সো এই সমস্ত কারণে এই আপনার ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জ হলে জিএফআরটা চেঞ্জ হতে পারে। সো দ্য ব্রড হেডিং হচ্ছে চেঞ্জেস ইন ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, যেটা আমরা মেইন ডিটারমিনেন্ট অলরেডি পড়েছি। কোন কারণে যদি রেনাল ব্লাড ফ্লোটা চেঞ্জ হয়, আপনারা জানেন যে রেনাল ব্লাড ফ্লো যদি বাড়ে, ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো, that will increase the delivery of blood to the glomerulus. গ্লোমেরুলার ক্যাপিলারিতে যদি ব্লাড ফ্লো বাড়ে, বেশি বেশি ব্লাড আসে, তাহলে ওখানে বেশি বেশি ফ্লুইড এর পরিমাণ বাড়বে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে? নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়বে, তাহলে জিএফআর বাড়বে। কনভার্সলি যদি আপনার উল্টাটাও হতে পারে, রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, ফিল্ট্রেশন কমে যাবে। ওকে, তাহলে রেনাল ব্লাড ফ্লো যদি চেঞ্জ হয়, সেটা জিএফআর এর কারণে চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে চেঞ্জ ইন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, it depends on pre and post capillary arteriolar resistance. আপনারা জানেন গ্লোমেরুলার ক্যাপিলারির দুই সাইডেই কি আছে? রেজিস্ট্যান্স ভেসেল আছে, এক সাইডে অ্যাফারেন্ট আর্টেরিওল আর এক সাইডে ইফারেন্ট আর্টেরিওল, এবং এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন এবং রিল্যাক্সেশন যখন হবে, তখন এই যে রেজিস্ট্যান্স, অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স, ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স যখন চেঞ্জ হবে, এটার কারণে কিন্তু এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি বেডের হাইড্রোস্ট্যাটিক প্রেসারের চেঞ্জ হবে। ওকে, তো আমরা জানি নরমালি ইফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট থাকে এবং অ্যাফারেন্ট আর্টেরিওল ডাইলেট থাকে, যে কারণে গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে ব্লাড অ্যাকুমুলেশনে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি থাকে। ওকে, এখন ধরেন যদি কোনো কারণে এই রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, তাহলে এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারও চেঞ্জ হবে এবং জিএফআরও চেঞ্জ হবে। কেমন? অ্যাফারেন্ট আর্টেরিওল যদি কনস্ট্রিক্ট করে, তাহলে দেখেন রেনাল ব্লাড ফ্লো বা গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড বেডে ব্লাড ফ্লো কমে যাবে। যদি কমে যায়, হাইড্রোস্ট্যাটিক গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমা মানে নেট ফিল্ট্রেশন প্রেসার কমে যাবে, ফিল্ট্রেশন রেট কমে যাবে। ওকে, আচ্ছা, ইফারেন্ট আর্টেরিওল যদি কনস্ট্রিক্ট করে, তাহলেও কিন্তু রেনাল ব্লাড ফ্লো কমতেছে, কিন্তু হচ্ছে কি ইফারেন্ট আর্টেরিওল দিয়ে যে ব্লাডটা কোথায় চলে যাওয়ার কথা ছিল, ড্রেইন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ইফারেন্ট আর্টেরিওল কনস্ট্রিক্ট যেতে পারছে না, তাহলে ক্যাপিলারি বেডে প্রেসার বেড়ে যাবে, আর প্রেসার বাড়লে নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়লে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়বে, জিএফআর বাড়বে। আচ্ছা, অ্যাফারেন্ট আর্টেরিওল যদি ডাইলেট করে, তাহলে মোর ব্লাড will come to the capillary bed, তাহলে সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে, জিএফআর বাড়বে। আর ইফারেন্ট আর্টেরিওল যদি ডাইলেট করে,
তো মোর ব্লাড ড্রেইন আউট হয়ে যাচ্ছে, ইফারেন্ট আর্টারি ক্যাপিলারি থেকে চলে যাচ্ছে। যদি বেশি বেশি ব্লাড ইফারেন্ট আর্টারিতে চলে যায় তাহলে ক্যাপিলারি বেডে ব্লাড কমবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমবে, জিএফআর কমবে। সো এই অ্যাফারেন্ট ডিফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সের কারণে কিন্তু আলটিমেটলি এই গ্লোমেরুলার ক্যাপিলারি বেডের হাইড্রোস্ট্যাটিক যে প্রেসার চেঞ্জ হবে এবং সে কারণে কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা চেঞ্জ হতে পারে। এজন্য বলছি চেঞ্জ ইন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এন্ড দিস আর দ্য ইফেক্টস। এখন আমরা আসি আর্টারিয়াল প্রেসার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার জিএফআরটা চেঞ্জ হতে পারে। তবে আমরা জানি যে সিস্টেমিক ব্লাড প্রেসার যদি মিন আর্টারিয়াল প্রেসার 80 থেকে 200 এর ভিতরে ফ্লাকচুয়েট করে তাহলে কিডনির যে অটো রেগুলেটরি মেকানিজম, সেই অটো রেগুলেটরি মেকানিজমের কারণে সে রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর কে চেঞ্জ হতে দেবে না, কনস্ট্যান্ট রাখবে। যেটা আমরা অটো রেগুলেশন পরে আমরা ডিটেইল মেকানিজম পড়বো। তাহলে কথা হচ্ছে এর ভিতরে ফ্লাকচুয়েট করলে জিএফআর এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি কোনো কারণে মেইন প্রেসার 200 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু জিএফআর বাড়বে, কারণ ওই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্যাপিলারি বেডে পারফিউশন বাড়বে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। আবার যদি কোনো কারণে মিন আর্টারিয়াল প্রেসার বা পারফিউশন প্রেসার কমে যায়, 70 এ কমে যায়, তাহলেও কিন্তু জিএফআর ফল করবে। তার মানে মোটা 80 থেকে 200 এর মধ্যে হলে ফ্লাকচুয়েট করে না, কিন্তু এর যদি আপার লিমিটের ক্রস করে বা লোয়ার লিমিট ক্রস করে সেক্ষেত্রে জিএফআরটা চেঞ্জ হবে। যেমন শকের ক্ষেত্রে মিন আর্টারিয়াল প্রেসার যখন 80 এর নিচে চলে আসে, 70 এর নিচে চলে আসে, তখন কিন্তু এই গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে পারফিউশন কমে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে, জিএফআর অনেক কমে যাবে। ওকে, আরেকটা হচ্ছে চেঞ্জ ইন গ্লোমেরুলার ক্যাপিলারি অঙ্কোটিক প্রেসার, যেটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, যেটা আমরা 32 মিলিমিটার অফ মার্কারি পড়েছি। এটার সাথে জিএফআর এর সম্পর্ক আছে ইনভার্স, কারণ আমরা ওইখানে তখনই বলেছি যে কলয়েডাল অসমোটিক প্রেসার অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ইট ইজ এ অপোজিং ফোর্স দ্যাট অপোজ ফিল্ট্রেশন। ওকে, তো কোনো কারণে যদি এই কলয়েডাল অসমোটিক প্রেসার ক্যাপিলারিতে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের জিএফআর কমে যাবে। কি কি ক্ষেত্রে বাড়তে পারে আমরা যদি আইডিয়া নেই, দেখেন হাইপার প্রোটিনেমিয়া যদি কোনো কারণে হয়, বা অনেক সময় হেমো কনসেন্ট্রেশন, ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হইতে পারে, হেমো কনসেন্ট্রেশন হয়ে ওই গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় তাহলে তারা ফিল্ট্রেশনকে অপোজ করবে, তাহলে কিন্তু এই জিএফআরটা তখন ফল করবে, তাই না? আবার উল্টা যদি হয় হাইপোপ্রোটিনেমিয়া অথবা হেমোডাইলুশন যদি হয়, অনেক সময় বেশি বেশি আইভি ফ্লুইড বা এক্সেস ওয়াটার ইনটেক হলো, হ্যাঁ, এই সমস্ত কারণে কিন্তু তখন এই কলয়েডাল অসমোটিক প্রেসার যদি কমে যায় তখন আবার জিএফআর বাড়বে। আচ্ছা, এখন আসেন যে ডাইলুশন অফ প্লাজমা প্রোটিন, যেটা অলরেডি বলছি এক্সেস আইভি ফ্লুইডের কারণে অনেক সময় হতে পারে, কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যেতে পারে, সেক্ষেত্রে জিএফআরটা বেড়ে যাবে, কারণ হচ্ছে রিলেশনশিপটা ইনভার্স অলরেডি আমি বলেছি। আর চেঞ্জ ইন বোম্যান্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা নরমালি আমরা 18 মিলিমিটার মার্কারি বলছি, আমি অলরেডি বলেছি যে এই প্রেসারটাও কিন্তু ফিল্ট্রেশনকে অপোজ করে। বিভিন্ন প্যাথোলজিক্যাল বা ডিজিজ কন্ডিশনে এই প্রেসারটা বেড়ে যেতে পারে, নরমালি এটা 18 থাকে, যদি বেড়ে যায় তাহলে তারা কিন্তু ফিল্ট্রেশন জিএফআর কমে যাবে। যেমন আমি অলরেডি বলছি যে যদি টিউবুলার অবস্ট্রাকশন থাকে, ফ্লুইডটা যদি ড্রেইন না হতে পারে, তাহলে বোম্যান্স ক্যাপসুলে ওই ফিল্ট্রেট অ্যাকুমুলেশন হবে, হলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা 18 থেকে বেড়ে আরো বেড়ে যাবে, তখন কিন্তু নেট ফিল্ট্রেশন প্রেসার কমে যাবে। কমে গেলে আপনার জিএফআর কমে যাবে। যেমন এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, স্ট্রেনাল স্টোনের ক্ষেত্রে হতে পারে, ইউরেটেরাল অবস্ট্রাকশন, অথবা প্রোস্টেট যদি কোনো কারণে এনলার্জমেন্ট হয়, প্রোস্টেট এনলার্জমেন্ট হলে এই যে আউটফ্লোতে বাধা দিবে। ওকে, বা আমি বলছি রেনাল ক্যাপসুলে যদি ইডিমা একটা কন্ডিশনের না হাইড্রোনেফ্রোসিস, পানি জমা হয়ে কম্প্রেস করতেছে, সেক্ষেত্রে এখানকার প্রেসার বেড়ে যেতে পারে। ওকে, আচ্ছা, লাস্ট যে কিছু হরমোনাল সাবস্টেন্স আছে বা অটাকয়েডস আছে যারা জিএফআর কে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন আমরা ইম্পর্টেন্ট যদি বলি যে দেখেন নরএপিনেফ্রিন, তারপরে হচ্ছে এপিনেফ্রিন আছে, তারপরে ধরেন এন্ডোথেলিন, এরা হচ্ছে স্ট্রং ভ্যাসোকনস্ট্রিক্টর। তো এরা যখন কিডনিতে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, হ্যাঁ, বোথ অ্যাফারেন্ট ডিফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করলে তাহলে কি হচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে ব্লাড ফ্লো কমে যাবে না, কমে গেলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমবে, নেট ফিল্ট্রেশন প্রেসার কমবে, জিএফআর কমে যাবে। কিন্তু একটু যদি খেয়াল করেন এনজিওটেনসিন 2 এটাও কিন্তু আমরা ভ্যাসোকনস্ট্রিক্টর, কিন্তু আমরা এখানে ইফেক্টটা যদি খেয়াল করেন প্রিভেন্ট ডিক্রিজ জিএফআর,
মানে প্রিভেন্ট দ্য ফল অফ জিএফআর, জিএফআর কে কমতে দেবে না, তার মানে উল্টা চিন্তা করেন জিএফআর বাড়াবে, সোজা কথা। অনেক সময় এটা কথার মায়ের কাছে ভুল করে, মনে করে যে জিএফআর কে ডিক্রিজ করে, না, অ্যানজিওটেনসিন জিএফআর কে প্রিভেন্ট দ্য ফল অফ জিএফআর। কিভাবে? এনজিওটেনসিন 2 তো ভ্যাসোকনস্ট্রিক্টর, যেখানে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এরা ভ্যাসোকনস্ট্রিক্টর, এরা জিএফআর কে কমাই দিল, সেখানে এনজিওটেনসিন 2 কেন জিএফআর টাকে কমতে দিচ্ছে না? কারণ হচ্ছে এনজিওটেনসিন 2 যদিও ভ্যাসোকনস্ট্রিক্টর, কিন্তু রেনাল যে এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওল, এখানে তার রোলটা একটু ভিন্ন। এখানে সে ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করতে পারে, কারণ ইফারেন্ট আর্টারিওলে তার রিসেপ্টরের সংখ্যা বেশি থাকে, এই জন্য ইফারেন্ট আর্টারিওলকে সে স্ট্রংলি কনস্ট্রিক্ট করতে পারে। কিন্তু এফারেন্ট আর্টারিওলে এই এনজিওটেনসিন 2 এর রিসেপ্টরটা লেস এক্সপ্রেশন হয়, যে কারণে এখানকার তার কনস্ট্রিকশনটা উইক কনস্ট্রিকশন। তারপরে আবার এফারেন্ট আর্টারিওলকে ডাইলেট করার জন্য আবার দুইটা কিডনি সাবস্টেন্স রিলিজ করে, যারা কিনা নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। এরা এই এনজিওটেনসিন 2 এর যে ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট অন এফারেন্ট আর্টারিওল, এটাকে অ্যান্টাগনাইজ করে। এই জন্য এফারেন্ট আর্টারিওলের উপরে সে কি করতে পারতেছে না, এফেক্ট করতে পারতেছে না, কনস্ট্রিক্ট করতে পারছে না। তার ফলে এফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ঠিকই আসতেছে, কিন্তু ইফারেন্ট আর্টারিওল কনস্ট্রিক্ট করার কারণে ব্লাডটা আউটগোয়িংটা কম হচ্ছে, যে কারণে গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাচ্ছে, নেট ফিল্ট্রেশন প্রেসার বেড়ে যাচ্ছে, এবং জিএফআরটা কিন্তু তখন আপ হবে, বা অ্যাটলিস্ট জিএফআরটা যেন ফল না করে সেটা মেনটেন করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এটা একটু আমরা খেয়াল রাখবো। আর যেটা এন্ডোথেলিয়াল ডেরাইভ নাইট্রিক অক্সাইড, যেটা অলরেডি বলছি যে এটাকে নাইট্রিক অক্সাইড বলতেছি, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, এরা এফারেন্ট আর্টেরিওলার ডাইলেটেশন করবে, ক্যাপিলারি বেডে মোর ব্লাড ফ্লো হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে, নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়বে, জিএফআর বাড়বে। সো এই কটা জিনিস আমরা একটু খেয়াল করব। তবে এনজিওটেনসিন 2 এর আরো একটা ইন্টারেস্টিং জিনিস যদি বলি, এনজিওটেনসিন 2 শুরুতে যখন আর্লি স্টেজে বা আর্লি পিরিয়ডে ইফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করতেছে, তখন গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ার কারণে ফিল্ট্রেশন বাড়বে। কিন্তু এই কনস্ট্রিকশনটা যদি পারসিস্ট করে, তাহলে আস্তে আস্তে ওইখানে প্লাজমা প্রোটিন অ্যাকুমুলেশন হবে। প্লাজমা প্রোটিন অ্যাকুমুলেশন হইলে ওই যে ক্যাপিলারির অঙ্কটিক প্রেসার বেড়ে যাবে, অঙ্কটিক প্রেসার আবার বেড়ে গেলে তারা ফিল্ট্রেশনকে অপোজ করবে, সেক্ষেত্রে কিন্তু পরের দিকে যে লেট পিরিয়ডে গিয়ে জিএফআরটা ফল করে যাবে। তাহলে ইফারেন্ট আর্টারিওলের কনস্ট্রিকশনের ইফেক্ট যদি আমরা বলি, শুরুতে তারা জিএফআর বাড়াবে, কিন্তু লেটার পিরিয়ডে গিয়ে তারা জিএফআর কমাবে। আমার কথা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের আলোচনা। আমি গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এটা ইউরিন ফরমেশনের ফার্স্ট স্টেপ ছিল, আমি ডিটেইল আলোচনা করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আপনার বন্ধুদের মেডিকেল ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি অচিরেই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার লেকচারটা উপভোগ করার জন্য। দ্যাটস অল ফর টুডে।